সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সাবেক আইজিপি বেনজির আহমেদ কারো জমি দখল অথবা কারো সঙ্গে অন্যায্য কিছু করে থাকলে ভুক্তভোগীরা আইনের আশ্রয় নিতে পারেন, এমনই পরামর্শ দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশিদ আলম খানের। আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, বেনজির বিদেশে থাকলেও তার বিচার চলবে। পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এখন প্রতিদিনই গণমাধ্যমের শিরোনাম হচ্ছেন। একের পর এক প্রকাশিত হচ্ছে তার সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের খবর। জোর করে অনেকের জমি দখলের অভিযোগও উঠেছে। দুদকের আইনজীবী বলছেন, সাবেক এই আইজিপির বিরুদ্ধে ভুক্তভোগীরা প্রতিকার চেয়ে আবেদন করতে পারেন। তার যে মিসকন্ডাক্টের কথাগুলি বলছে পত্রপত্রিকা আসছে, কোনো ভুক্তভোগী যদি এ ব্যাপারে কোনো কমপ্লেন করতে চায়, আমার মনে হয় তারা দুদিকেই একটা অভিযোগ দেওয়া ভালো, এর সঙ্গে মার্চ হয়ে যাবে। নির্ধারিত তারিখে বেনজির ও তার পরিবারের সদস্যরা দুদকে হাজির না হলে নিয়ম অনুযায়ী পদক্ষেপের কথা জানান এই আইনজীবী। আমি মনে করি কমিশন ওনাকে সুযোগ দিয়েছে, উনি সুযোগটা অ্যাভেইল করবেন। যদি আসে ওয়েল অ্যান্ড গুড, আর যদি না আসে কমিশন তার নির্দিষ্ট যে আইনি পরিধি আছে, আইনি কাঠামো, এবং সেই আইনি কাঠামোর আওতায় থেকে কাজ করে অনুসন্ধান পর্ব শেষ করবে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলছেন, বেনজির বিদেশ থাকলেও তার বিচার চলবে। রবিবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে দেশে। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই। আদালতের আদেশে এরই মধ্যে বেনজির পরিবারের 621 বিঘা জমি, রাজধানীতে 4টি ফ্ল্যাট ও 33টি ব্যাংক হিসাব জব্দে কাজ করছে দুর্নীতি দমন কমিশন। বিদেশে সম্পদের খোঁজও নিচ্ছে সংস্থাটি। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। বেনজির আহমেদ ইস্যুতে ফের সরকারের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতিতে অভিযুক্ত সাবেক পুলিশ প্রধানকে বিদেশে পালাতে সহযোগিতা করে সরকার নিজেদের ব্যর্থতা প্রমাণ করেছে। আজকে ওই এক প্রভু এখন কোথায় গেছে? এমন ভাবে কথা বলতো, এই পিস্তল দেখিয়ে বলতো, এটা তোমাকে এমনি দেওয়া হয় নাই, এই ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। পড়েছেও ব্যবহার, বহু মানুষকে মেরেছে, গুম করে রেখেছে। এখন আপনি কোথায়? আমাদের প্রধান, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের হোমের প্রধান করছেন, তার সম্পর্কে আমি কিছু জানি না। তো রাষ্ট্র কিছুই জানে না, এটা রাষ্ট্র আছে। এবার অন্যান্য প্রসঙ্গ। সম্প্রতি শ্রমিক হিসেবে মালয়েশিয়ায় যেতে না পারা সংক্ষুব্ধ কোনো ব্যক্তি মামলা করলে সিআইডি ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া। তিনি বলেন, শুধু মানব পাচার আইনে মামলা নয়, বিদেশ পাঠানোর নামে যারা অবৈধভাবে টাকা আয় করে বিভিন্ন জায়গায় হস্তান্তর করেছে তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হবে। সকালে রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। সিআইডির মানব পাচার সেল 24 ঘন্টা খোলা থাকে উল্লেখ করে তিনি জানান, বিমানবন্দরেও এর একটি শাখা রয়েছে। যারা মানব পাচার করে বা ভুয়া টিকিট, ভুয়া ভিসা ইত্যাদি দিয়ে যারা মানুষের সাথে প্রতারণা করেছে, মানুষের অর্থ নিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা মানব পাচারের একদিকে মামলা করি, পাশাপাশি এটা মানি লন্ডারিং প্রেডিকেট অফেন্সের একটা পার্ট। প্রেডিকেট অফেন্সও আমরা তাদের মানি লন্ডারিংও তাদের বিরুদ্ধে মামলা আমরা রুজু করে থাকি এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে থাকি। কে কার সঙ্গে যুদ্ধে লিপ্ততা বিবেচনা না করে উন্নয়ন ও সমৃদ্ধির পথে যারা সহযোগিতা করবে, বাংলাদেশ তাদের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার গণভবনে আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের মাঝে পুরস্কার বিতরণকালে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয়েছে, দ্বিতীয়টির জন্য প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রী স্কুল থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় বিজয়ী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। এই যে একটা আদর্শ, স্বাধীন বাংলাদেশের আদর্শ, সেই আদর্শ, সেই চেতনাটাই গড়ে উঠবে, যাতে তারা লেখাপড়া শিখে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে। সামনে কিন্তু অনেক কাজ, আমরা স্মার্ট বাংলাদেশ করব। তো তোমরাই হবে সেই স্মার্ট বাংলাদেশের মূল সৈনিক, তোমরাই এদেশকে করবে।
আমি মনে করি আর এই বাংলাদেশকে কেউ পিছনে টানতে পারবে না। 15ই আগস্টের পরে যেভাবে আমাদের ভিক্ষুক জাতিতে পরিণত করেছিল, আর যেন এটা করতে না পারি কেউ, সেই জন্য আমাদের সবসময় সজাগ থাকতে হবে, দেশটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই, এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। ঈদুল আজহা উপলক্ষে আজ থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টায় শুরু হয় এই কার্যক্রম। অনলাইনে সব টিকিট কিনতে হচ্ছে যাত্রীদের। পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি সকাল 8টায় শুরু হয়েছে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে দেওয়া হবে। আজ দেওয়া হচ্ছে 12 জনের টিকিট। যাত্রীর চাহিদা মাথায় রেখে বরাদ্দ করা সাধারণ শ্রেণীর আসনের শতকরা 25% স্ট্যান্ডিং টিকিট কাউন্টার থেকে বিক্রি করা হবে। বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। দুপুরে উপজেলার বনানী এলাকায় শুভেচ্ছা আবাসিক হোটেলের 3য় তলার একটি কক্ষ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন বগুড়া সদর উপজেলার আশামণি ও তার 11 মাস বয়সী ছেলে আবদুল্লাহ আল কাফি। গ্রেপ্তারকৃত স্বামী আজিজুল হক চট্টগ্রাম সেনানিবাসে কর্মরত। হোটেলের ব্যবস্থাপক জানান, শনিবার সন্ধ্যার পর স্ত্রী ও সন্তানকে নিয়ে হোটেলে ওঠেন আজিজুল হক। এরপর রাত 11টার দিকে তিনি হোটেল থেকে বের হয়ে যান। এরপর রবিবার সকাল 11টার দিকে হোটেল কক্ষের ভাড়া পরিশোধ করতে আসেন তিনি, কিন্তু তখন তার সঙ্গে স্ত্রী ও সন্তান না থাকায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে। আন্তর্জাতিক প্রসঙ্গ, ফিলিস্তিনের গাজায় গত 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় আরও 95 জন নিহত এবং 350 জন আহত হয়েছেন। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ালো 36,400 জনে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত 3 পর্যায় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, হামাসের সামরিক ও প্রশাসনিক ক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধ হবে না। এ থেকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করতে প্রয়োজনে শান্তিরক্ষী পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সবাইকে ধন্যবাদ।